যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিলাসবহুল বাড়ি ৩৬০টি, ব্যবসা আছে দুবাই, যুক্তরাষ্ট্র। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন। শেয়ার কারসাজির দায়ে ইমাম বাটনকে ১ কোটি টাকা জরিমানা। সিনহা সিকিউরিটিজের পরিচালক সহ ৩ জনের ব্যাংক ও বিও হিসাব জব্দ। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বিএসইসির। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই পড়ছে পরশুর নদীতে। দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণের বেশি। সুন্দরবনের নেতিবাচক প্রভাব, পরিকল্পিত উদ্যোগ নেয়ার আহ্বান। খুলনায় ইজারায় নেয়া ৩টি পাটকলের বেহাল দশা। ১ বছরও চালু করা যায়নি বেশিরভাগ যন্ত্র, হয়নি কাঙ্ক্ষিত উৎপাদন। কাজের পরিধি বাড়াতে কঠোর নির্দেশনা। এবং ঝিনাইদহের সেচ প্রকল্পের শত শত বিঘা জমি বেদখল, কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। থামছে না ভবদহের কান্না। যশোরে ডুবে আছে ৫২টি বিল ও শতাধিক গ্রাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। সঙ্গে আছে আইরিন আয়াত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে, সামান্য সরকারের বেতন পেয়েও ভিন দেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ২৫ কোটি মার্কিন ডলার খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। Went undercover into his network. My clients, they are very untouchable people. I have a very nice penthouse. ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে বুধবার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা। অবৈধভাবে দেশ থেকে অর্থ পাচারের মাধ্যমে কিভাবে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন তার নানা দিক তুলে ধরা হয় এতে। I love suits. The Super 200 cost £6,000. আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে, সামান্য সরকারি বেতন পেয়েও ভিনদেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কেবল যুক্তরাজ্যেই ২৫ কোটি মার্কিন ডলার খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,০০০ কোটি টাকা। I have a business in Dubai. ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। সব মিলিয়ে তিনি ৫০০রও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় ৭০ কোটি ডলার। আল জাজিরা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের, যা তিনি নিজেই স্বীকার করেছেন। How many properties do you have in London? I have a business here. I have a good portfolio. সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুজ্জামান। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান, তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান। She knows I have a business here. রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এবার শেয়ার কারসাজির দায়ে ইমাম বাটনের ব্যবস্থাপনা পরিচালককে ১ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একই সঙ্গে সিনহা সিকিউরিটিজের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, সিইওর ব্যাংক ও বিও হিসাব জব্দের নির্দেশ ও তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রণে অবশেষে সিএসইতে ৭ জন ও ডিএসইতে ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বিএসইসি। দেশের পুঁজিবাজারে যখন বাড়ছে আস্থা অনাস্থার দোলাচল, তখন শেয়ার কারসাজির দায়ে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এএসএম হাসিব হাসানকে ১ কোটি টাকা জরিমানা করল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত ৯২১তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সিনহা সিকিউরিটিজের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, সিওর ব্যাংক হিসাব ও বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বিএসইসি। পাশাপাশি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কথাও জানিয়েছে সংস্থাটি।
এছাড়া শেয়ার লেনদেনের সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। এর মধ্যে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাহারা জামান ও তার সহযোগী আশফাকুজ্জামানকে ২.৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডকে ১০ লাখ টাকা ও লুৎফুল গনি টিটু, মাহমুদুল হাসান, খায়রুল হাসান বেঞ্জু, লুৎফুন নাহার বেগম ও আকিকুন নাহারকে ১ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রণে অবশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বুধবার বিএসইসির ৯২১তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতেও ২ জন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আগে নিয়োগ দেয়া ৭ জন স্বতন্ত্র পরিচালকের মধ্যে ২ জন যোগদান না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার সিএমএম আদালতের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে আনা হলে তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাওয়া হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে 5 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেন। পুলিশের অভিযোগ, তাদেরকে যখন 13ই আগস্ট গ্রেফতার করা হয় তখন তাদের কাছে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল, যেগুলো বিভিন্ন দেশের মুদ্রা ছিল। কিন্তু আসামি পক্ষের অভিযোগ যে গ্রেফতারের সময় তাদের কাছে যে ব্যাগ ছিল সেই ব্যাগে এই ধরনের কোনো বৈদেশিক মুদ্রাই তাদের কাছে ছিল না। কিন্তু তবুও সেই অভিযোগে প্রাথমিক সত্যতা মেলায় তার বিস্তারিত জানার প্রেক্ষিতে আজকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া সালমান এফ রহমানকে পুনরায় বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় পুনরায় আদালতে তোলা হলে তার পুনরায় রিমান্ড চাওয়া হয়। কিন্তু যেহেতু ইতিমধ্যে একটি মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে আদালত তার সেই রিমান্ড আবেদন খারিজ করে দেন এবং তাকে কারাগারে প্রেরণ করেন। এছাড়া সকালে সিএমএম আদালতে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে আদালতে তোলা হয় এবং মানিকের বিরুদ্ধে ধানমন্ডি থানার একটি হত্যা মামলার অভিযোগ তোলা হয়। সেই হত্যা মামলার অভিযোগে তাকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, তাই তাকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তাকেও একটি হত্যা মামলায়, উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং শাহজাহানপুরের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানির অভিযোগে 2 পুলিশ সদস্যকে আদালতে তোলা হয় এবং শাহজাহানপুর থানার এই মামলায় তাদেরকে 2 দিনের রিমান্ড দেখানো হয়। তো আজকে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে আদালতে তোলার পরে সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে তোলার পরে তাদের বিরুদ্ধে বারবার যখন বলা হয় যে তাদেরকে গ্রেফতারের সময় তাদের কাছে যে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ পাওয়া গিয়েছিল, কিন্তু যেহেতু তাদের আইনজীবী অভিযোগকে অসত্য বলে দাবি করেন এবং বলেন যে এটা শুধুমাত্র রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই আসামিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। এবং দোহার থানার যে বিস্ফোরক নিয়ন্ত্রণ মামলা, সেই মামলায় সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হলে তাকে পুনরায় নতুন করে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে ধানমন্ডি থানার একটি হত্যা মামলা, এটি মূলত এক শিক্ষার্থী হত্যা মামলা সেই সাকিব হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে কোনো ধরনের রিমান্ড চাওয়া হয়নি, তাই রিমান্ড দেওয়া না প্রেক্ষিতে তাকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো এবং সাবেক ডিএমপি কমিশনার তাকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায়, যেহেতু ধারণা করা হচ্ছে যে ওই সময় তিনি সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলেন, তাই তাকে নতুন করে গ্রেফতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তো ঢাকার সিএমএম আদালত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।
আমরা সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারের সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, একটু আগেই সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সাথে বৈঠক শেষ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট। তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে বৈঠক শেষ করে অর্থ উপদেষ্টা আগে যেটি আমাদের জানিয়েছেন সেটি হচ্ছে যে মোটামুটি কয়েকদিন ধরে বিশ্বব্যাংকের সাথে যে বৈঠক চলছে সেই বৈঠকের মূল এজেন্ডা হচ্ছে জাতীয় বাজেট এবং তারল্য সংকট থেকে শুরু করে যে কোনো যে সংকট রয়েছে বর্তমানে সেটি কিন্তু উত্তরণের জন্য বিশ্বব্যাংকের অর্থ সহায়তা, এবং এই অর্থ সহায়তার মধ্য দিয়ে বলা চলে যে কয়েকদিনের আলোচনার প্রেক্ষিতে আজকে যেটি কিছুটা হলে আমরা ক্লিয়ার হয়েছি সেটি হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের উনি যেটি বলেছেন মার্টিন রাইজার সেটি হচ্ছে $2 বিলিয়ন অর্থ সহায়তার প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। সেটি কিন্তু জুনের মধ্যেই তারা দেয়ার একটি এবং 4 বছরের শর্তে 4 অর্থ বছরের জন্য $2 বিলিয়ন তারা অর্থ সহায়তা দেবে, এমন প্রাথমিক একটি আলোচনা হয়েছে যেটি মার্টিন রাইজার বলেছে। এবং অর্থ উপদেষ্টা যেটি বলেছেন সেটি হচ্ছে যে মোটামুটি বিভিন্ন বিষয় অর্থাৎ রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে আজকের আলোচনায়, এবং রোহিঙ্গার পাশাপাশি কিন্তু অর্থ সহায়তার বিষয়টি যেটি ঋণ থেকে শুরু করে বিভিন্ন সহায়তা এবং নতুন প্রজেক্টের ক্ষেত্রে বিশ্বব্যাংক যেটি বরাবরই বলেছেন যে নতুন যেসব প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সুযোগ রয়েছে সেই প্রজেক্টগুলো নিয়ে কিন্তু তারা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সেক্ষেত্রে বলা চলে যে চলমান যে প্রজেক্ট রয়েছে সেখানে যেহেতু সহায়তা অব্যাহত রয়েছে এবং আগামীতেও যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু তারা সেভাবে দেখভাল করবেন এমনটি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে বিশ্বব্যাংকের যে তথ্যটি আমরা পেয়েছি সেটা হচ্ছে যে তারা বলছেন যে বরাবরই কিন্তু আগের মধ্যে তারা সহায়তা করে এসছেন এবং আগামীতে অন্তর্বর্তী সরকার যেভাবে কাজ করছেন সেই সরকারের সাথে তারা কিন্তু কাজ করবেন অতীতে যে সরকারের সাথে কাজ করেন সেভাবে। তো আমার কাছে এই ছিল অর্থ মন্ত্রণালয় থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম অর্থ মন্ত্রণালয় থেকে। দেশে খাদ্য সংকটের ঝুঁকি মোকাবেলায় 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এরপর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে 3টি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন দেওয়া হয় 2টির। এর মধ্যে চলতি অর্থ বছরে সৌদি আরব থেকে প্রথম দফায় 30,000 মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। একই পরিমাণ সার কেনা হবে কাতার থেকেও। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে। এতে দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণের বেশি। নেতিবাচক প্রভাব পড়ছে সুন্দরবনের ওপরও। হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আব্দুল্লাল মামুনুল রুবেলের রিপোর্ট। 2022 সালে বাগেরহাটের রামপালে চালু হয় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় কয়লাবাহী জাহাজ। মাঝে মধ্যে এসব জাহাজডুবির ঘটনাও ঘটে। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে, সঙ্গে মিশছে নানা রাসায়নিকও। বিশেষজ্ঞরা বলছেন তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগের চেয়ে বর্তমানে নদীর দূষণের মাত্রা বেড়েছে দ্বিগুণেরও বেশি। একই পরিসংখ্যান মাছের রেণুর। নদীতে জলজ প্রাণীর খাদ্য কমেছে অতিমাত্রায়। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের উপরও। ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, বেন্থোস যাদের উপর নির্ভর করে আসলে জলজ প্রাণী বেঁচে থাকে সেগুলো কিন্তু অতি মাত্রায় কমে গেছে, তাদের সংখ্যা কমে গেছে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে একসময় কিন্তু এটি স্বাভাবিক যে জীবন, নদীর যে একটা জীবন আছে সেটি কিন্তু আর আগের মতো থাকবে না। এদিকে পশুর নদীতে কয়লা দূষণ নিয়ে সোচ্চার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো। বিকল্প আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের দাবি তাদের। সারা দুনিয়ায় কয়লা থেকে সরে আসতেছে। কয়লা এবং এলএনজি অন্যান্য জীবাশ্ম জ্বালানি এগুলো বন্ধ করে দিয়ে আমরা বায়ু বিদ্যুৎ, আমরা সৌর বিদ্যুৎ বা পানি বিদ্যুতের মধ্যে দিয়ে আমরা এই বিদ্যুৎ যে জ্বালানি সংকটের সমাধান করতে পারি।
অর্থনীতিবিদরা বলছেন সুন্দরবন অঞ্চলের হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এটা কিন্তু ক্ষতির জায়গাটাই বেশি, অর্থাৎ দীর্ঘমেয়াদে যে ক্ষতিটা হয় স্বল্প মেয়াদের যে আমার উপকারটা হয় তার চেয়ে দীর্ঘমেয়াদের ক্ষতিটা অনেক বেশি হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় প্রায় 16,000 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো ডামি ফিউল লোডিং। অন্তত 2 সপ্তাহ চলবে এই কার্যক্রম। পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকৃত ফিউল লোড করা হবে। বৈজ্ঞানিক পরীক্ষার সব ধাপ শেষে নির্ধারিত সময়েই ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের 2টি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ, যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয়। এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের কার্যক্রম। এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়। 2 সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম। এর মধ্যে 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং 115টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম অ্যাবজর্ভার রড লোড করা হবে। ডামি ফুয়েলের মাধ্যমে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। সংশ্লিষ্ট রুশ নির্মাতারা জানাচ্ছেন আকার, আকৃতি, ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই শুধু থাকে না পারমাণবিক জ্বালানি। খুঁটিনাটি এমন টেস্টগুলোর সফলতার ওপরেই রিঅ্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত হয় বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। এখন আমরা যে স্টেজে আছি এই স্টেজটাকে আমরা বলি যে পূর্ব প্রস্তুতিমূলক। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, এগুলোকে বলে আমরা নন নিউক্লিয়ার টেস্ট। এর মধ্যে আছে হট টেস্ট নাম আছে, কোনো আরেকটা নাম আছে কোল্ড টেস্ট, হাইড্রোলিক টেস্ট। এই টেস্টগুলো করার উদ্দেশ্যটা হলো রিঅ্যাক্টর যদি পুরো দমে চলে তখন সেই তাপে চাপে কী ধরনের বিহেভ করে সেইগুলি দেখা। এর মধ্য দিয়ে আমাদের আরও 3টা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর পাওয়ার স্টার্টআপ সহ অন্যান্য কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানাচ্ছে প্রকল্প সূত্র। রাশিয়ার ঋণ এবং রোসাটমের কারিগরি সহায়তায় 2টি পরমাণু চুল্লির মাধ্যমে এখান থেকে উৎপাদন হবার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে চালু 3টির বেহাল দশা। 1 বছরের সক্ষমতার 1/4 যন্ত্র চালু করতে পারেনি নতুন মালিকরা। এই কারণে বাড়েনি প্রত্যাশিত কর্মসংস্থান, হয়নি কাঙ্ক্ষিত উৎপাদন পণ্য। এমন পরিস্থিতিতে কাজের পরিধি বাড়াতে কঠোর নির্দেশনা দিয়েছে বিজেএমসি। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। এক ছাদের নিচে একদিকে পাটকলের তাঁত মেশিন ঘুরছে, শ্রমিকের ব্যস্ততা রয়েছে, তবে অন্যদিকে বড় একটি অংশ ফাঁকা পড়ে রয়েছে। খুলনার দৌলতপুর জুট মিলে গত 1 বছর ধরে এভাবেই চলছে পাটকলটির কার্যক্রম। আর্থিক ক্ষতির মুখে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত জুট মিল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 30,000 শ্রমিক। বেসরকারি খাতে ইজারা দেওয়ার পর 2023 সালের সেপ্টেম্বরে ফরচুন গ্রুপ চালু করে দৌলতপুর জুট মিল, পর্যায়ক্রমে আকিজ গ্রুপ চালু করে জেজেআই জুট মিল, ভারতীয় প্রতিষ্ঠান রিগাল গ্রুপ চালু করে ইস্টার্ন জুট মিল। পূর্ণাঙ্গভাবে চালুর কথা বলা হলেও 1 বছরেও সক্ষমতার 1/4 যন্ত্র চালু করতে পারেনি কর্তৃপক্ষ।
দৌলতপুর জুট মিলে 250 তাঁত মেশিন থাকলেও চলছে মাত্র 30টির মতো, প্রায় একই অবস্থা অন্যান্য মিলেও। এ কারণে বাড়েনি প্রত্যাশিত কর্মসংস্থান, উৎপাদন হয়নি কাঙ্ক্ষিত পণ্য। 4টা মিল যে আসলে চালু হয়েছে এটা নামে শুধুমাত্র চালু হয়েছে, শ্রমিকের কর্মসংস্থান হয় নাই। সরকারিভাবে পুনরায় চালু করা হোক এবং আমরা যাতে খালিশপুরে যারা শ্রম দিয়ে খাইতে পারি। চাই যে বৈষম্যের একটা অবসান ঘটুক, দ্রুত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলা আধুনিকরণ করে যাতে পাটকলগুলা চালানো হয়। রাষ্ট্রায়ত্ত মিল চলবে, তখন এখানে শ্রমিকদের যেভাবে স্বার্থ রক্ষা হবে, প্রাইভেটাইজেশনে এভাবে স্বার্থ রক্ষা হবে না। মালিক পক্ষ বলছে পুরনো শ্রমিকদের কর্মদক্ষতা কম থাকা ও বিজেএমসির অসহযোগিতায় প্রত্যাশিত উৎপাদন হচ্ছে না। আর বিজেএমসির দাবি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য মিলগুলোকে চাপ দেয়া হচ্ছে। স্পেয়ার পার্টস ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা লোকালি পাচ্ছিলাম না, আশানুরূপ তাঁতিও খুঁজে পাইনি, স্পিনার খুঁজে পাই না। ইয়াং জেনারেশনকে গড়ে তোলার জন্য আমরা একটা উদ্যোগ নেই, সেখানেও খুব বেশি যে প্রোগ্রেস করতে পারছি তা বলা যায় না। তাদের উপরে সেইটা আছে যে তাদের সাথে যে কন্ট্রাক্ট অনুযায়ী তারা মিলগুলো পাকশট সেক্টর বা যার যার যে কন্ট্রাক্টে যেটা আছে সেই অনুযায়ী তারা পরিচালনা করবে বলে আমরা আশা করি। বেসরকারিভাবে চালু হওয়া এই 4টি পাটকলের মধ্যে জেজেআই মিলে প্রতিদিন গড়ে প্রায় 35 মেট্রিক টন এবং বাকিগুলোতে দৈনিক গড়ে 10 মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। বেসরকারিভাবে চালুর পর শ্রমিকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অর্থনীতিতে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, গত 1 বছরে তা পূরণ হয়নি। সংশ্লিষ্টদের অভিযোগ, বিগত সরকারের নানা ভুল সিদ্ধান্তে খালিশপুর শিল্পাঞ্চল ফিরে পায়নি তার হারানো ঐতিহ্য। পরিবর্তিত পরিস্থিতিতে এখন নতুন করে সিদ্ধান্ত নিয়ে মিলগুলোকে পুনর্জাগরণের দাবি সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে বাগেরহাটের চিংড়ি চাষিরা। পানিতে ভেসে গেছে জেলার কয়েক হাজার ঘেরের চিংড়ি। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষের পরামর্শ মৎস্য বিভাগের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ডুবে গেছে পুকুর ও ঘের। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে যায় বাগেরহাটের বিস্তীর্ণ অঞ্চল। পানিতে ভেসে যায় জেলার কয়েক হাজার ঘেরের চিংড়ি। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টার সময় আবারও লোকসানে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। আমার গাওলা গ্রামে যত ঘের 4% ডহে একেবারে শেষ। এই গেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই দুর্যোগেতে, এগুলো আমরা পোষায় নেওয়া কোনো রকমের সম্ভব না। এ ক্ষতি যদি সরকার একটু পোষায় না দেয়, তাতে আমাকে এই ঋণই আমরা শোধ করতে পারবো না। চিংড়ি চাষিদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে জানান এলাকাবাসী। তবে প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষের পরামর্শ মৎস্য বিভাগের। কৃষকরা যদি চিংড়ি চাষ না করতে পারে, তাহলে এই বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারবো না, আর এই এলাকার মানুষ না খেয়ে মারা যাবে। সরকার যদি এদেরকে কোনো রকম প্রণোদনা না দেয়, কোনো রকম আর্থিক সহায়তা না দেয়, তাহলে এদেরকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন ব্যাপার। দুর্যোগের সময় চাষিদের কিভাবে সহায়তা করা যেতে পারে এ প্রসঙ্গে আমাদের মাঝেও কর্মকর্তার মধ্যে অনেকগুলো মিটিংও হয়ে গিয়েছে। আশা করি ভবিষ্যতে চাষিদের জন্য একটা আমরা প্যাকেজ আকারে কোনো একটা প্রকল্প বা আমরা সহায়তা দিতে পারবো। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। এদিকে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মেহেরপুর ও চুয়াডাঙ্গার আগাম সবজি ও ধান ক্ষেত। এতে লোকসানে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। ফসল যা আছে সেগুলো রক্ষায় আপাতত কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের মাঠের দৃশ্য এটি। পানিতে নুয়ে পড়েছে ধানক্ষেত, ভেঙে পড়েছে কলা, পেঁপে, করলা সহ লাউয়ের বান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচামরিচ ও গ্রীষ্মকালীন পেঁয়াজের। এমন দৃশ্য জেলার 3 উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ জুড়ে। ক্ষেত থেকে পানি নেমে গেলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে পচে যাচ্ছে সবজি। এগুলো ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকেরা। তবে আপাতত জমির ক্ষেতে কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের। সর্বমোট মিলে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার লস আসবে। মানে বর্তমানে কি পরিমাণ যে ক্ষতি হবে, এই ক্ষতির হাত থেকে কিভাবে যে আমরা রক্ষা পাবো, আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 10% হয়তো মানুষের ঘরে আসতে পারে, তাছাড়া 90% ক্ষতির হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জমিগুলোতে পানি নামানোর অনেক চেষ্টা করে নামানো হয়েছে, কিছু এখনো আছে। গাছটা একটু হার্ডেনিং হওয়ার পর, মানে এই স্টেজটা রিকভারি হওয়ার পরে সে যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রোপা আমন, আউশ, সবজি, মাসকলাই সহ অন্য ফসলগুলো। ফসলের জমিতে পানি আটকে থাকার কারণে ক্ষতির মুখে কৃষকরা। নিষ্কাশনের ব্যবস্থা হয় তাহলে আমাদের এই ফসলগুলো সুষ্ঠুভাবে পানি যাওয়ার জায়গাটাই ঠিক করতে হবে। পানিটা যেন নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তার জন্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। কৃষি বিভাগের তথ্য মতে টানা 4 দিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গায় 4100 হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। কনক আজাদ, সময় সংবাদ। চট্টগ্রাম কাস্টমস হাউসে নিলামে তোলা 16 কোটি 10 লাখ টাকা দামের মার্সিডিজ বেঞ্চ সহজে বিক্রি হচ্ছে না। নিলামের সর্বোচ্চ দর 4 কোটি 1 লাখ টাকা উঠলেও তা ভিত্তিমূল্যের 60% না হওয়ায় তা অবিক্রিত থেকে যাচ্ছে। এছাড়া এমপি কোটায় আনা 5 কোটি 17 লাখ টাকা দামের ল্যান্ড ক্রুজার দরে উঠেছে 2 কোটি 13 লাখ টাকা। নিয়ম অনুযায়ী সেটিও অবিক্রিত থাকছে। সাক্ষাৎপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2022 সালে আমদানি করা কালো রঙের মার্সিডিজ বেঞ্জ মডেলের গাড়িটি আমদানিকারক না নেওয়ায় নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কাস্টম হাউস। গাড়িটির ভিত্তি মূল্য 16 কোটি 10 লাখ টাকা নির্ধারণ করার পর টেন্ডার জমা পড়েছে 4টি। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে 4 কোটি 1 লাখ টাকা হাঁকিয়েছেন যমুনা শিপ ব্রেকার্স নামে একটি প্রতিষ্ঠান। আর সর্বনিম্ন 40,30,000 টাকায় গাড়িটি কেনার আগ্রহ দেখিয়েছে মাসুম এন্টারপ্রাইজ নামে অপর একটি প্রতিষ্ঠান। একাদশ সংসদে কুমিল্লা 7 আসনের প্রয়াত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলী আশরাফের নামে এমপি কোটায় আনা হয়েছিল সাদা রঙের এই ল্যান্ড ক্রুজার গাড়িটি, কিন্তু সেটিও আমদানিকারক ছাড় না করায় বিক্রির জন্য এই গাড়িটি তোলা হয় নিলামে। গাড়িটি কেনার জন্য 12টি টেন্ডার জমা পড়ল 5 কোটি 17 লাখ টাকা। ভিত্তি মূল্যের বিপরীতে সর্বোচ্চ দর উঠেছে হেরি ফ্যাশনের টাকা 2 কোটি 13 লাখ টাকা। আর সর্বনিম্ন দর ছিল এসএস ট্রেডিংয়ের টাকা 75 লাখ টাকা। ভিত্তিমূল্য বলতে আমাদের নিলামে 60% কভার করতে হয়, তো এখানে দেখা যাচ্ছে যে 60% আসলে কভার করেনি। এটা নিলাম কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া যাবে যে পরবর্তীতে কিভাবে কার্যক্রম হবে। কাস্টমসের নিলামের নিয়ম অনুযায়ী ভিত্তি মূল্যের 60% নিচে টেন্ডার জমা পড়লে নতুন করে নিলাম ডাকতে হবে। মূল্যবান 2টি গাড়ি এখন সেই নিয়মের জালে আটকা পড়েছে। বিশেষ করে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চড়া দামে গাড়ি কেনার ক্ষেত্রে ব্যবসায়ীরা ঝুঁকিতে পড়ার সংখ্যায় টেন্ডারের পাশাপাশি দামও তুলনামূলক কম পড়েছে বলে ধারণা বিডারদের। এর আগেও 100-র বেশি গাড়ি আইনি জটিলতা নিলামে বিক্রি না হওয়ায় স্ক্র্যাপে পরিণত হয়েছিল। যারা কিনবে তারা এখন কিনবে না। সিস্টেম অনুযায়ী যাই হবে, কাস্টমসের নিয়ম অনুযায়ী, এনবিআর এর নিয়ম অনুযায়ী যা হয় তাই হবে। কাস্টম তারা ধরে রাখতে পারবে না। এটা সেকেন্ড টেন্ডার, থার্ড টেন্ডার, ওদের স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী ওরা ব্যবস্থা নিবে। দুইটার মধ্যে প্রথমটা ল্যান্ড ক্রুজার ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুমোদন দিতেও পারে, কিন্তু মার্সিডিজের ব্যাপারে কোনো সুযোগ নেই। ওইটা দ্বিতীয় সেল আবার টেন্ডার হবে, টেন্ডার আসলে তখন। এবারের নিলামে এই 2টি গাড়ি ছাড়াও আরও 43 ধরনের পণ্য নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে রয়েছে ফ্লোর টাইলস, ফেব্রিক্স, কম্বল এবং আম, আপেল ও আনারসের জুস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দখল হয়ে যাচ্ছে ঝিনাইদহের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা। এই জন্য দায়িত্বশীলদের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। তবে জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। বন জঙ্গলে ছেয়ে গেছে স্থাপনা, খুলে যাচ্ছে ভবনের ইট, ধসে পড়ছে দেয়াল, কোথাও আবার চুরি হচ্ছে জানালা দরজা সহ সেচখালের লোহার গেট। এরই মধ্যে প্রকল্পের জায়গা দখল করে দোকানপাট, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। বছরের পর বছর এভাবেই বিলীন হচ্ছে ঝিনাইদহের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা। এজন্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। তারা জানান, জায়গা ও স্থাপনাগুলো দখলমুক্ত করে ভবনগুলো সংস্কার করলে লাভবান হবে সরকারও। প্রভাবশালী মাতব্বর তারা তার ইচ্ছা মতো যারে মন বলে তারে মানে নামমাত্র ভাড়ায় দিয়ে চলছে। পানি উন্নয়ন বোর্ডে যারা চাকরি করে তারা বছরে একবারের জন্য এগুলো দেখভাল করতে আসে না। বাসাগুলো যদি সংস্কার করে, যে টাকা হয়তো তারা ভাড়া বা রাজস্ব পাচ্ছে, হয়তো আরও একটু ভালো তারা রাজস্ব এখান থেকে নিতে পারবে। এখানে আমরা যারা থাকি এখানে বসবাস করা খুব কষ্ট হয়ে যায়। সঠিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন এবং
সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডেরই দায়িত্ব। জনবল সংকটের দোহাই দিয়ে পানি উন্নয়ন বোর্ড বরাবরের মতোই জানালেন পরিকল্পনার কথা। জনবল সংকটের কারণে দীর্ঘদিনে এটা মনিটরিং করা সম্ভব হয়নি, তবে আমরা একটি ডিপিপি প্রণয়ন করেছি। সেখানে চাষি ক্লাব সহ যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলা উচ্ছেদ করে আবার জিকেকে পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য একটা পরিকল্পনা রয়েছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জিকে সেচ প্রকল্পে প্রায় 300 থেকে 350 বিঘা জমি বেদখল ও পরিত্যক্ত, দখলদার আছে প্রায় 550। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। নদী ভরাট হয়ে যাওয়ায় নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। ডুবে গেছে যশোরের ভবদহে 52টি বিল ও শতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখের বেশি মানুষ। চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আবুল কালাম আজাদের ছবি এবং জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। পানিতে ডুবে আছে চারপাশ, রাস্তাঘাটের সঙ্গে প্লাবিত হয়েছে বাড়িঘরও। পলি পড়ে যশোরের ভবদহ অঞ্চলের নদীগুলো নাব্য হারিয়েছে আগেই। চলতি সপ্তাহের বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে এই অঞ্চলের 52টি বিল ও শতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখের বেশি মানুষ। চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। 30,000-এর বেশি গের মার গেছে। গেরের পাড়ে যেসব শাকসবজি তো সেগুলো মার গেছে। মাছ সব বেরিয়েছে, নানান দিকে মাছ মারতেছে। ধান হবে না সামনে। গোয়ালে উঠেছে, কোনো বাড়ির থাকার ঘরে খাটের নিচ পর্যন্ত পানি উঠেছে। হাঁস মুরগির খামার ডুবে গেছে। বিভিন্ন ময়লা আবর্জনা আসে, অসুবিধা হচ্ছে। জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, মানুষ চলাফেরা করতে পারছে না, হাট বাজার করে খেতে পারছে না, স্কুল কলেজের ছেলে মেয়েদের যাতায়াতের সমস্যা হচ্ছে। বহু তথ্য উপাত্ত প্রমাণ দিয়ে দেখাইছি। আমরা বলেছি সেচ প্রকল্প আমাদের কোনো পুজোয় লাগবে না, কোনো কাজে আসবে না। এই সেচ প্রকল্প এই 10 লক্ষ মানুষের গালের পরে চাপাই দিয়েছে এই পানি উন্নয়ন বোর্ড। জলবদ্ধতা নিরসনের জন্য নীতিগতভাবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে টিআরএম করার, এবং তা দ্রুত কার্যকরী করতে হবে। ক্রাশ প্রোগ্রামের আওতায় আমডাঙ্গা খাল সহ অন্যান্য খালগুলোকে সংস্কার করে পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ভবদা স্লুইস গেটের পাশ দিয়ে কেটে সরাসরি নদী সংযোগের ব্যবস্থা করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে কাজ করার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং পাম্পগুলো চলমান আছে। মোটামুটি স্বাভাবিকভাবে কিছুটা পানি নামতেছে। আশা করতেছি খুব স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতির উত্তরণ হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যশোরের অভয়নগর, মণিপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল গঠিত। সময় সংবাদ, যশোর। আরএফএল-এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়ামে শুরু হলো ড্রিম হোম ক্যাম্পেইন। ভিশন এম্পোরিয়াম থেকে পণ্য কিনলে থাকছে একাধিক ফ্ল্যাট, গাড়ি ছাড়াও রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কুলার সহ নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য ও গিফট ভাউচার জেতার সুযোগ। বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে ড্রিম হোম ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। জানানো হয় ভিশন এম্পোরিয়াম থেকে 5,000 টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন ক্রেতারা। চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে দেশে ভিশন এম্পোরিয়ামের 290টি শোরুম রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিলাসবহুল বাড়ি, 360টি ব্যবসা আছে দুবাই, যুক্তরাষ্ট্র। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন। চলতি অর্থ বছরে $200 কোটি সহায়তার আশ্বাস বিশ্ব ব্যাংকের। উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জানালেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট। কিছুক্ষণ পর গভর্নরের সঙ্গে বৈঠক। এবং রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার ছাই পড়ছে পশুর নদীতে। দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণের বেশি। সুন্দরবনেও নেতিবাচক প্রভাব, পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান। এই ছিল সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।